মানে আমি তুমি তো আমার তো ফোকাসটা এদিকে থাকবে। হ্যালো এভরিওয়ান, আমি মায়া থেকে বলছি। আমার নাম মনজিয়া মোস্তাক। আমি মায়াতে আছি সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে, অর্থাৎ কাজ করছি মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে। আমি জানি আপনারা অনেকেই মায়া সম্পর্কে জানেন, তারপরও একটু ছোট্ট করে বলে দিচ্ছি মায়া সম্পর্কে। মায়া হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নাম পরিচয় গোপন রেখে আপনার যে কোনো শারীরিক, মানসিক, আইনগত এবং লাইফস্টাইল রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। আমাদের এখানে ডাক্তার আছেন, আপনার শারীরিক কোনো অসুবিধা হলে সেই ইস্যু নিয়ে আপনি তাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের এখানে প্রফেশনালি ট্রেন্ড কাউন্সিলর আছেন যারা আপনার মনোসামাজিক যে কোনো ইস্যু লাইক বিষণ্ণতা, হতাশা, যে কোনো কিছু নিয়ে আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তারা আপনার প্রশ্নের উত্তর দিবেন এবং যেটা বললাম যে আইনগত এবং লাইফস্টাইল রিলেটেড প্রশ্ন। সো কীভাবে আপনারা খুঁজে পাবেন সেটা হচ্ছে, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা গুগল প্লে স্টোরে গিয়ে মায়া অ্যাপসটি ডাউনলোড করে নিলেই আমাদেরকে পেয়ে যাবেন। সো আমরা লাস্ট উইক থেকে দেখছিলাম যে আমাদের সাথে আজকে প্রফেসর মেহতাব খানম ম্যাম আছেন। আমরা পোস্ট দেখেছি এবং আজকের ইস্যুটি খুবই টাইমলি এবং খুব ইম্পর্টেন্ট একটি ইস্যু, যেটা নিয়ে আমার কাছে মনে হয় আমরা সবাই অনেক কনসার্ন। সেটা হচ্ছে যে এই যে আমাদের চারপাশে এত বেশি সহিংসতা আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি সামাজিক অবক্ষয়, যেটা কথা হচ্ছিল, অনেক বড় একটা টপিক। তারপরও ম্যাম এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমরা একটু সাইকোসোশ্যাল পার্সপেক্টিভ থেকে আসলে জানতে চাচ্ছি কী কারণে হচ্ছে এবং উত্তরণের উপায় কী। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই করতে পারেন। অবভিয়াসলি এই টপিক রিলেটেড হতে হবে এমনটাই না, আপনাদের যে কোনো ইস্যুস আমাদের সাথে ম্যামকে আমরা যেহেতু পেয়েছি, সো ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ। তো আজকে আমরা যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে সামাজিক অবক্ষয় এবং এই যে সহিংসতা। তো একটু আমি যদি প্রথমে শুরু করি যে ম্যাম, এই যে আমরা এখন একটা অস্থিরতা আমাদের ভিতরে দেখছি, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে অনেক বেশি অস্থিরতা দেখা যাচ্ছে। এটা আসলে সূত্রপাতটা কোথা থেকে? মানে আমরা যদি বলি যে মানে মানে সূত্রপাত তো মানে সূত্রপাত অনেক মানে কিছুই বলা, মানে বলা যেতে পারে, কারণ একটা তো সোর্স না, মানে অনেকগুলো সোর্স এটার জন্য দায়ী। তো আমরা ইউজুয়ালি আমরা যখন আলোচনা করি কোনো একটা খবর, যখন খুব সবাই আলোচনা করছে এরকম একটা খবর হয়, যেমন রিসেন্টলি শিশু ধর্ষণের ব্যাপারটা অনেক বেশি ঘটছিল, তো তখন কিন্তু অনেক আলোচনা হয়েছে, গণমাধ্যমে আলোচনা হয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে। তো যেটা হয় যে আমাদের এখন কোথায় কোন জায়গাটাকে ফোকাস করব, কোন জায়গাটা এটার জন্য দায়ী, আমরা একটা জায়গাকে আসলে পিন পয়েন্ট করতে পারছি না। এটা হচ্ছে সার্বিক একটা অবস্থান থেকেই হচ্ছে। মানে আগে যেমন মানে হতো, কিন্তু এখন মনে হচ্ছে অনেক বেশি আমরা দেখছি। এটা কি এমন যে আগে হতো আমরা জানতাম না বিকজ অফ সোশ্যাল মিডিয়া, যেহেতু তখন এতটা সরব ছিল না, নাকি এখন আসলে অনেক বেশি দেখা যাচ্ছে? আমি কিন্তু বিশ্বাস করি এখন বেশি হচ্ছে। আচ্ছা। এবং এটার জন্য সোশ্যাল মিডিয়া বলো বা অন্যান্য জিনিস, যে মাদকের একটা ব্যাপার আছে। সো যেটা হচ্ছে যত দিন গেছে, মানে আমি বলবো যে 80 সনের পৃথিবী আর 2020-এর পৃথিবী, আমরা 2020-এ প্রায় পদার্পণ করেছি, একদমই ভিন্ন ছিল কিন্তু। এবং এই যে পরিবর্তনগুলো ভীষণ দ্রুত ঘটেছে। এখন যেরকম জেনারেশন গ্যাপ, আমরা বলতাম যে একটা জেনারেশনের থেকে আরেকটা জেনারেশন অ্যাটলিস্ট মানে 15 থেকে 20 বছরের তফাৎ হবে। যে একটা মা যখন একটি সন্তান জন্ম দিচ্ছেন তখন তার বয়স আমরা বলি যে 15 থেকে 20 বা 25 এরকম থাকে। এখন কিন্তু জেনারেশন গ্যাপটা হচ্ছে যে ভাই বোনদের মধ্যে জেনারেশন গ্যাপ হচ্ছে, যাদের মধ্যে 2-3 বছরের পার্থক্য। সেখানে বড় ভাই যেভাবে ভাবছে, ছোট ভাইটি বা বোনটি সেভাবে ভাবছে না, তার ছোট যে আছে সে সেভাবে ভাবছে না। প্রথম বর্ষে যে স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, আর যারা শেষ বর্ষে রয়েছে, তারা কিন্তু প্রথম বর্ষের স্টুডেন্টদেরকে বলছে ওরা খুব বেয়াদব, হ্যাঁ, ওরা বড়দের সম্মান করতে জানে না, ওরা কিভাবে কথা বলতে হয় জানে না। তো ওরা কিন্তু মানে একটা পার্থক্য ওই বয়সে অনুভব করছে, এত বয়সের অল্প তফাতে কিন্তু অনুভব করতে শুরু করেছে। তো সেই জন্য আমি যদি প্রথমে আমি পরিবারের দিকে ফোকাস করি যে কেন এতটা অস্থিরতা, আমি বলবো যে পরিবারগুলোকে না আমরা সেরকম শিক্ষিত
হওয়ার মতন জায়গাতে আমরা দেখতে পাই না, মানে পরিবারগুলো জানে না যে একটা পরিবার গঠনের আগে বা একজন স্ত্রী হবার আগে বা একজন স্বামী হবার আগে আমার আসলে কি কি জানতে হবে। আমি যদি নিজের দিকেও আমি আঙুল তুলি, আমি বলবো আমি কিন্তু জানতাম না যে আমার একজন পার্টনার হিসেবে আমার ভূমিকাটা কেমন হবে। প্রথম যখন আমরা পরিবারটা গড়ি, তাই না, দুজন মানুষ একসঙ্গে হয়, তাদের বিয়ে নামের একটা বন্ধনে আবদ্ধ হয়। তো আমি যে একজনের স্ত্রী হব বা আমি একজনের স্বামী হব, আমার কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা আগে ছিল না, এবং অভিজ্ঞতা না থাকার ফলে আমি যে প্রস্তুতি নেব যে আমার ওই ভূমিকাতে আমার কি কি করণীয়, সেই প্রস্তুতিটাও কিন্তু নেওয়া হয় না, যেহেতু আমাদের এরকম কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই। তারপর আমরা বাবা মা হচ্ছি, বাবা মা হয়ে সন্তান লালন পালন করছি, সেখানেও কিন্তু অসংখ্য ভুল ভ্রান্তি করে আমরা সন্তানদের বড় করছি, তাই না? তো এই যে যুগের পরিবর্তনটা দ্রুত হয়ে যাচ্ছে, সন্তানদের পৃথিবী কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে হঠাৎ করে। আমাদের খুব তাড়াতাড়ি মনে হতে থাকে যে টিনেজে আসার আগে মনে হয় আমার সন্তান ঠিক আমার চেনা না। আগে যেমন বাবা মায়েরা বলতেন টিনেজ হবার পরে ওকে আমার খুব অচেনা লাগছে, আগের মতো লাগছে না। এখন কিন্তু অনেক আগে থেকেই ছোট বয়সেই কিন্তু তারা বাবা মাকে প্রশ্ন করছে, যে ধরনের প্রশ্ন করছে বাবা মা সেই প্রশ্নগুলোর জন্য তৈরি না, কি উত্তর দেবেন ওনারা। মা তো যেমন আমরা লাস্ট একবার মানে আমরা কথা বলছিলাম যে এই ধরনের অনেক কোয়েশ্চেন ছোটবেলায় বাচ্চারা করছে, যেটার উত্তর বাবা মারা আসলে জানেন না কিভাবে দিবেন। হ্যাঁ, এগুলোকে আগে কিন্তু এতটা ছিল না যে বাচ্চারা এত কিউরিয়াস হচ্ছে, এত প্রশ্ন করছে, তারাও কিন্তু খুব থমকে যাচ্ছেন যে কি বলবেন তারা। এই যে আমি যখন জানি না আমার সন্তানকে কি করে সুন্দর করে বড় করব, সেটা তো জানি না, এবং একেবারে নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, এটাও কিন্তু একটা যুগের হাওয়ার জন্য হচ্ছে। তো যেহেতু আমরা আগে থেকে দাম্পত্য সম্পর্ক সুন্দর করার প্রশিক্ষণ আমাদের নেই, সন্তানকে লালন পালন করার প্রশিক্ষণ নেই, তার উপরে এত দ্রুত পরিবর্তন হচ্ছে, সোসাইটির পরিবর্তন হচ্ছে, চারদিকের পরিবেশের পরিবর্তন হচ্ছে, আমাদের ইচ্ছে অনিচ্ছাগুলো খুব বেশি প্রকট হয়ে দেখা দিচ্ছে, মানে না হ্যাঁ মানে হ্যাঁ, এরকম একটা ব্যাপার বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই। খুব একটা নমনীয়তার জায়গাটা চলে গেছে, ফ্লেক্সিবিলিটির জায়গাটা চলে গেছে, আমাদের খুব মানে ওপিনিয়নেটেড যেটা বলা হয়, যে আমি আমার ওপিনিয়নটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, আর কিছুটা কিন্তু আত্মকেন্দ্রিকতাও শুরু হয়ে গেছে, যেটার জন্য অবশ্যই টেকনোলজি একটা বড় কারণ। যে আমরা আগে যেরকম মানে মানুষের সঙ্গে মানুষের মেশাটা অনেক বেশি আমরা দেখতাম, এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে ভালো বই পড়া, ভালো ছবি দেখা, আমরা যদি সেদিকে শিল্পের দিকে যাই, সেখানেও কিন্তু দেখবো যে খুব ভালো উপাদান আমরা পাচ্ছি না। তো কি করছি আমরা, যা হাতের সামনে বাচ্চারা পাচ্ছে সেটাই দেখছে। এবং আমি কিন্তু মানে অনেকেই বলে যে সন্তানরা যে এত অস্থির হচ্ছে, এত ধরনের ঘটনা ঘটাচ্ছে, ড্রাগসে চলে যাচ্ছে, অসংখ্য মানুষের সাথে সম্পর্ক করছে, ভার্চুয়াল রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে, বাবা মা করছেনটা কি? অনেক বেশি বাবা মার উপরে কিন্তু আঙ্গুলটা নির্দেশ করা হচ্ছে। কিন্তু আমি বলবো যে বাবা মা আসলেই কিন্তু অসহায় এখনকার যুগের যে চাহিদার সঙ্গে, তারা এতটা আপ টু ডেট হতে পারেনি। তো সেখানে কিন্তু সবচেয়ে বড় একটা ভূমিকা রাখা দরকার ছিল বিদ্যালয়গুলোর, যেখানে আমি কিন্তু একটু ছোটবেলাতেই আজকাল বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকাল তো প্লে গ্রুপ থেকে শুরু হচ্ছে, আজকাল ডে কেয়ার থেকে শুরু করি আমরা। সো এই যে শহরের জায়গাগুলো যদি বলি, গ্রামাঞ্চলে অবশ্য ভিন্ন, এত ছোটবেলায় ওরা চলে যাচ্ছে স্কুলের মতন একটা পরিবেশে, সেখানে কিন্তু বাবা মার আওতায় ওরা থাকছে না। তাহলে এই যে একটা ছোট বাচ্চা স্কুলে গেল, ওর কি শৈশব থেকে যে ওর বিকাশের স্তরগুলো আছে, ও কোন স্তরে আছে, কি ভাবনাগুলো ওর ভেতরে হচ্ছে, কি নিয়ে প্রশ্ন তার মধ্যে তৈরি হচ্ছে, সেই ব্যাপারগুলো তাদের সঙ্গে যে সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করা বা শিক্ষকদের সেই ধরনের প্রশিক্ষণ, সেটারও তো খুব অভাব। এই জায়গাটা তো বলছি না, মানে আমি বলবো শিক্ষকের প্রশিক্ষণ নিয়ে আমার মনে হচ্ছে এখনো আমরা তেমন করে ভাবতে শুরু করিনি। মানে প্রশিক্ষণ মানে খুব মানে উঁচু মানের প্রশিক্ষণ, কারণ সবচেয়ে ছোট বয়সে ফাউন্ডেশনটা যখন হচ্ছে, যখন তারা একদম মানে অনুভব করে করে শিখছে, কথা বলতে শিখছে, ব্যক্তিত্ব গঠিত হচ্ছে, ব্যক্তিত্বটা তৈরি হচ্ছে, সেই সময়ে যে শিক্ষকের সংস্পর্শে তারা আসবে, সেই শিক্ষকরা কি প্রশিক্ষিত ভালোভাবে, সেখানেও কিন্তু প্রশ্ন। আজকাল কিন্তু কথায় কথায় আমরা স্কুল খুলছি, তেমন পারমিশনের ব্যাপারে তেমন কোনো কড়াকড়ি করা হচ্ছে না। তো কাজে কোথায় পাঠাচ্ছি আমার সন্তানটিকে, যেখানে সে একটি ভালো
মানে তত্ত্বাবধানের মধ্যে থাকবে কিনা, সেই জায়গাটাও কিন্তু আমার মনে হয় খুব মিসিং আমি বলবো আমাদের সোসাইটিতে। ট্রু ম্যাম, এই যে আপনি বলেন যে খুব উঁচু মানের কিছু প্রশিক্ষণ দরকার, তো প্রশিক্ষণ বলতে তো আমরা ভাবি যে একাডেমিক জায়গাটা, তো আপনি কোন জায়গাটাকে ফোকাস করেছেন ওটা যদি একটু। থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে প্রশিক্ষণের কারিকুলামটা কি হবে। হ্যাঁ, তো এই যে জায়গাটা এখানে বলা হয় যে আমরা সাইকোলজিস্ট হিসেবে যেটা জানি যে একটি শিশুর সাইকোলজি এবং একাধিক শিশুর সাইকোলজি বোঝা, যদিও বিকাশের স্তর হয়তো ওরা একই স্তরে রয়েছে, আমরা যেমন স্তরগুলোকে ভাগ করি না, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এভাবে ভাগ করি, ওরা বিকাশের যেই স্তরেই থাকুক না কেন এক একটা বাচ্চা কিন্তু এক একভাবে বিকশিত হচ্ছে। তো কাজে এক একটা বাচ্চাকে কিন্তু তার চাহিদাটা বুঝে সেভাবে তার সঙ্গে কাজ করতে হবে। তো সেই প্রশিক্ষণের যে কারিকুলাম বা প্রশিক্ষণের যে উপাদানগুলো থাকবে সেখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্টটা খুব ভালো করে বোঝা এবং প্রত্যেকটি শিশুকে একক একটি শিশু হিসেবে দেখা। এভরি পার্সন ইজ আ ইউনিক পার্সন, আমরা কিন্তু সবাই আলাদা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। আমরা যেটা করি আমাদের স্কুলগুলোতে বা বাড়িতে যেভাবে ট্রিটেড হই যে সবাইকে এক করে ফেলা হয়। হ্যাঁ, এক তো হচ্ছে ভীষণ কম্প্যারিজন থাকে পরিবারে যে ও পারছে তুমি পারছো না, খুব কম্পেয়ার করতে করতে আমরা বড় করি বাচ্চাদেরকে। আবার যখন স্কুলে যাচ্ছি তখন গোটা ক্লাসের কাছ থেকে একই রকম প্রত্যাশা করা হচ্ছে। একটি শিশু হয়তো অনেক এগিয়ে আছে, গিফটেড বাচ্চা, খুব জিনিয়াস, আরেকটি শিশুর একটু কম বুঝতে পারছে, আরেকটি শিশু একেবারেই কিছু বুঝতে পারছে না, তার খুব সময় লাগছে। এই যে কেউ ধীর গতিতে যাচ্ছে, কেউ অনেক দ্রুত যাচ্ছে, কেউ একটু মধ্যের জায়গাতে রয়েছে, আমরা কিন্তু পার্থক্য করে ওইভাবে শেখাচ্ছি, বাচ্চাদেরকে ট্রিট করছি না। আরেকটা হচ্ছে আমাদের নিজেদের সাইকোলজি কিন্তু বোঝা খুব দরকার অ্যাজ এ টিচার, এটা আমি বেশি গুরুত্ব দেব, যেটাকে আমরা বলি এক্সপিরিয়েন্সিয়াল ট্রেনিং। অর্থাৎ একটি বাচ্চাকে আমি যখন আরেকজন বাচ্চা থেকে ছোট করছি বা পার্থক্য করছি যে ও পারছে তুমি পারছো না, বা ওকে সে একটা ছোট ভুলই করে ফেললো, তাকে আমরা এমন ভাবে তার সঙ্গে ট্রিট করলাম যে তার আত্মবিশ্বাসটা পুরো ভেঙে খান খান হয়ে গেল। কিন্তু তার সঙ্গে আমি তার জায়গায় যদি আমি থাকতাম, এক্সপিরিয়েন্সিয়াল মানে প্রশিক্ষণটা ওটাই যে আমি ওর জায়গা থেকে নিজেকে বসিয়ে বোঝার চেষ্টা করব। যদি আমি ও হতাম, যদি ওর বয়সে আমি থাকতাম, যদি এই যুগে আমি থাকতাম, তাহলে আমার কেমন লাগতো। যেমন অনেক সময় বাবা মারাও বলেন যে আমাদের তো এরকম লাগতো না, এত কিছু হতো না, এত কিছু আমাদের এত বেশি চট করে আমরা কষ্ট পেতাম না, এগুলো কোনো ব্যাপারই না, বা আমাদের এত জিনিস লাগতো না, তোমাদের এত কিছু কেন লাগে। তো বাচ্চারা তো আজকাল স্কুলে গিয়ে দেখতে পাচ্ছে যে এক একজন মানে তার সহপাঠী যারা রয়েছে এক একজন এক এক পরিবার থেকে এসছে, এক এক রকমের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তো ওরা কিন্তু দেখতে পাচ্ছে। আগে যেমন স্কুল ইউনিফর্মটা খুব একদম ম্যান্ডেটরি ছিল এবং প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু একই রকম জিনিস ক্যারি করতে বলা হতো। এখন কিন্তু আর বাচ্চারা তো ইভেন লাঞ্চও তো সেম মানে স্কুল থেকে দেয়া হতো সেই সময়টাতে। এক্স্যাক্টলি। সো যেটা হয় যে ইউনিফর্মিটি, স্কুলে গিয়ে একটা ইউনিফর্মিটি মেনটেন করা। এখন যেটা হচ্ছে যে কেউ একটা খুব বড় গাড়িতে চড়ে আসছে, কেউ হয়তো পায়ে হেঁটে আসছে, কেউ হয়তো রিক্সায় আসছে, এখান থেকেও তো বাচ্চাদের মধ্যে কষ্ট হয়। আমি যখন আমার ক্লায়েন্টদেরকে শুনি বড় অবস্থাতে, তখন ছোটবেলার অনেক কথা বলে কিন্তু, যে আমার খুব লোভ হতো, একজন খুব ভালো টিফিন নিয়ে আসতো, ইভেন টিফিনটাও যে নিচ্ছে বাচ্চারা, সেখানেও তো একই রকম থাকছে না ব্যাপারটা। তো খুব একটা নিজেকে ছোট করা, একটা ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, এটা কিন্তু হতে হতে বড় হচ্ছে। এবং আমি যেটা সবচেয়ে বেশি অভাব দেখি এখন, যে আমাদের মধ্যে আত্মসম্মান বোধ এবং আত্মবিশ্বাসের সাংঘাতিক অভাব ঘটেছে। এটা অবশ্যই একেবারে পুরোপুরি সবকিছু সার্বিকভাবে হচ্ছে আর কি। এটার জন্যই তুমি যে বলছিলে সামাজিক অবক্ষয়টা সেই কারণে যে আমরা আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে আত্মসম্মান বোধ নিয়ে খুব চলতে পারছি বলে মনে হচ্ছে না। ভীষণভাবে আমরা মনে হচ্ছে কম্পেয়ার্ড হচ্ছি সারাক্ষণ এবং নিজেকেও কম্পেয়ার করছি সবকিছুর সাথে। অ্যান্ড ম্যাম যেটা বলেন যে আমাদের যে স্ট্রেস হচ্ছে, মন খারাপ হচ্ছে, সেগুলোকে যে ম্যানেজ করা, সেটাও কিন্তু আমরা মানে পজিটিভলি করার জায়গাটিতে হেলদি ওয়েগুলো আমরা জানি না, যার কারণে দেখা যাচ্ছে এই যে মানে আমি যেমন বিভিন্ন সহিংস ঘটনাগুলো যখন দেখি, তখন আমার কাছে মনে হয় যে মানে এই যার প্রতি দেখাচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে যেই পার্সনটা এই কাজটা করছে মানে তার অনেক বেশি অ্যাঙ্গার জমে আছে, তার অনেক বেশি মানে তখন মনে হচ্ছে তার মনে হয় মানে এক্সপ্রেস করার বা সেটাকে
হেলদি ওয়েতে কোপ করার জায়গাটি অভাব দেখে এত হিংস্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার জন্য অবশ্যই আমি সামাজিক পরিবেশ তো বটেই, মানে অনেক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, মানে প্রতিদিন আমরা কিছু ঘটনার সম্মুখীন হচ্ছি, যেটা শুনে মনটা খারাপ হয়ে যাচ্ছে, খুব বিরক্ত লাগছে, আমাদেরও রাগ হচ্ছে কেন এগুলো ঘটছে। এবং পারিবারিক সংস্কৃতির মধ্যেও না ভীষণ একটা পরিবর্তন এসেছে। আজকাল পরিবারগুলো ছোট হয়ে গেছে, তো একটা কিন্তু স্বার্থপরতা আমি খুব দেখছি। হ্যাঁ, মানে আমরা কিন্তু নিঃস্বার্থ ব্যাপারটা কেমন জানি সমাজ থেকে এখন প্রায় মানে রহিতই হয়ে গেছে। কারণ আমরা মানে যেহেতু আমাদের মানে সামাজিক স্তরগুলো খুব বিন্যাসটা না এখন আগের মতন নেই। যেমন আগে যেমন মধ্যবিত্ত সমাজের কিছু চর্চা ছিল, যে মধ্যবিত্ত সমাজের মানুষরা এক ধরনের লাইফস্টাইল থাকবে, খাবার তাদের একই মানের খাবার থাকে। আমি একজনের কাছে শুনে এত ইমপ্রেসড হয়েছিলাম, আমার একটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে, যদি সব ভাই বোনের একই রকম কাপড় কেনা হতো। আচ্ছা। ওর বাবা খুবই মানে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, ওনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু উনি বলেছিলেন যে আমি আমার ঈদের সময় আমার সব বাচ্চাদের জন্য একই দামের কাপড় কিনবো, সো দ্যাট ওরা সব ভাই বোন ওরা একই রকম কাপড় পরে, একই ধরনের কোয়ালিটি কাপড় পরে, এবং সারা বছরে ওদের যে কাপড় দেওয়া হতো সবাইকে একই মানে মূল্য আছে সেরকম কাপড়গুলো দেওয়া হতো। তাতে করে না পরিবারের মধ্যে তারা যেন কখনো ডিসক্রিমিনেটেড ফিল না করে। পরিবারেও কিন্তু প্রচুর ডিসক্রিমিনেশন হয়। আরেকটা কথা বলবো একটু, পারিবারিক সহিংসতা কিন্তু এটার জন্য অনেক বেশি দায়ী। আমাদের যে এই যে সমাজের সে সহিংসতা হচ্ছে, আমাদের যে যাদের আমরা দেখছি যারা তারাও রাগ হচ্ছে, এবং যারা সহিংস আচরণ করছে তারাও প্রচন্ড রাগ থেকে করছে, এই রাগটা কোথায় পাচ্ছে? এটার উৎস কিন্তু পরিবারে যে সহিংসতাগুলো হচ্ছে, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সহিংসতার গল্প কিন্তু আমাদের শুনতে হয় যখন আমরা কাজ করছি। সেই মানে এক্স্যাক্টলি ম্যাম, মানে ছোটবেলা থেকে যখন দেখে আসছি, যেমন মানে আমাদের দেশে যেটা আমরা চর্চা অনেক সময় দেখি যে বাবা হয়তো মাকে খুব ফিজিক্যালি হয়তো টর্চার করছে বা মেন্টালি অ্যাবিউজ করছে। সো ওই জায়গা থেকে কিন্তু একটা বাচ্চা, যেটা আমরা বলি যে ও কিন্তু শিখে দেখেন রাদার দেন ওকে কি বলা হচ্ছে। সো ওখান থেকে কিন্তু ওর চর্চাটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওমেনদেরকে হয়তো এভাবে ট্রিট করতে হয়। বা আমরা দেখি যে অনেক সময় যে ওমেনরা সোসাইটিতে অনেক বেশি ভিক্টিমাইজড হচ্ছে, এখানে মনে হয় যে মেয়েদেরকেও একটা হচ্ছে যে আমরা ওমেনদেরকে এম্পাওয়ার্ড হতে দিচ্ছি না, ছোটবেলা থেকে আমরা ওদের মানে মেয়েদেরকে ক্যাটাগরাইজ করে দিচ্ছি, আমরা উইক, আমরা পারবো না। এটা অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি প্র্যাকটিসেও দেখা যাচ্ছে যে মেয়েদের উপর সহিংসতাটা অনেক বেশি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে ছেলেরা বড় হওয়ার পর একটা ওমেনকে যে রেসপেক্ট করবে সেই জায়গাটাও হারিয়ে ফেলছে, এবং ওমেনরা অ্যাজ আ ওমেন নিজেদের যে ভয়েস আছে সেই জায়গাটা, নিজের উপরে বিলিভ করা বা যে নিজেকে শ্রদ্ধা করা, ওই জায়গাটাও মনে হয় খুব কম, যার কারণে মানে এই জায়গাগুলো অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, যেমন আমি না একটা চিন্তা অনেক বছর ধরে করছি, আমি অনেক যারা এনজিওতে কাজ করছেন বা যারা মানে ব্র্যাক ইউনিভার্সিটিতেও একটা ব্রাঞ্চ আছে, ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাকের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে তাদের সাথেও কথা বলেছি, হয়তো হবে কাজটা, কিন্তু আমি না খুব স্বপ্ন দেখি যে এরকম একটা কাজ হবে যে খুব ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চাদের যখন তার ব্যক্তিত্বটা মাত্র গড়ে উঠছে 3, 4, 5 বছর বয়স থেকে শুরু করে 3 to 7 হচ্ছে একদম খুব ফরমেটিভ ইয়ার্স বলা হয়, তখন ব্যক্তিত্বটা খুব দ্রুত তৈরি হয় আর কি। তো যেটা হয় যে আমরা যদি ওই রকম ছোট্ট ছেলে সন্তানদের বা ছেলে শিশুদের আমরা কাজ করতে পারতাম, তাদের যেহেতু তারা বাড়িতে অনেক সময় দেখে মা ওইভাবে বাবার কাছ থেকে হয়তো সবসময় একই রকম আচরণ পাচ্ছেন না, মা ডিসক্রিমিনেটেড হচ্ছেন, সবাই খাচ্ছে তারপরে মা খাচ্ছেন, কিংবা মা সবাই একসাথে বসলেও মা ছোট পিসটা নিচ্ছে, সবাইকে দিয়ে তারপরে নিজে খাচ্ছেন। এই যে উনি একটু সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে নিজেকেও মনে করছেন, সেটা কিন্তু একটা মেয়ে বাচ্চাকে একভাবে এফেক্ট করে, একটা ছেলে বাচ্চাকে আরেকভাবে এফেক্ট করে। তো কাজে একটা ছেলে যখন দেখে তার মা সেরকম শ্রদ্ধার পাত্র পরিবারেও না, পরিবারও তেমন গ্রহণযোগ্য তিনি নন, তিনি গ্রহণযোগ্য কিন্তু অন্যদের তুলনায় কম, সেটা সে দেখে বড় হচ্ছে। তার উপরে যদি তার মা একটা সহিংসতার শিকার হন, যেহেতু আমরা অনেক সময় অনেকে হয়তো ছেলেরা বলবে যে মেয়েরাও তো সহিংস হয়, শিওর, আমি অবিশ্বাস করব না বা আমি এটাকে অপোজ করব না, কিন্তু কথা হচ্ছে যে ছেলেরা তো শারীরিকভাবে অনেক সক্ষম, তাদের শারীরিক শক্তি অনেক বেশি,
আমরা ইভটিজিং এর কথা যেরকম শুনি, ইভটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট রাস্তাঘাটে যেটা হয়, আমরা খুব কমই দেখবো যে মেয়েরা ছেলেদেরকে হ্যারাস করছে, ছেলেরাই তো মেয়েদেরকে হ্যারাস করছে। এখন একটা ছেলে কেন মেয়েদেরকে হ্যারাস করে, তো সেটার যদি সেই সাইকোলজি যদি আমরা খুঁজি, সেটাও কিন্তু পরিবারে সেই বীজটা কিন্তু বপন হচ্ছে, কারণ সে মাকে দেখতে পাচ্ছে মা হ্যারাস্ট হচ্ছেন। এখনো কিন্তু আমাদের দেশে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে থাকছে, এর মধ্যে অবশ্য সম্পত্তির একটা ব্যাপার আছে। একটা মেয়ে কিন্তু একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রয়েছে এই সমাজে, আবার যখন সে বিয়ে হচ্ছে তখনও কিন্তু সেকেন্ড ক্লাসে থাকছে। হ্যাঁ, তো কাজেই একটি ছেলে কিন্তু তার মাকে খুব শ্রদ্ধা পেয়ে বড় হতে দেখছে না, বড় হতে হতে শ্রদ্ধা পেতে দেখছে না, যার ফলে তার মেয়েদের প্রতি তেমন শ্রদ্ধা তৈরি হচ্ছে কিনা সেটা একটা বড় কোশ্চেন মার্ক। আমার মনে হচ্ছে যে আমরা সেই শিশুদেরকে নিয়ে যদি কাজ করতে পারতাম, ওদের মনটা একটু বুঝতে পারতাম, একদম রূপক কিছু প্রশ্ন করে, একদম সরাসরি প্রশ্ন নয়, যে তাদের মনের গতিবিধিটা কি হচ্ছে, তারা কি মেয়েদেরকে আসলে শ্রদ্ধা করতে পারছে নাকি করছে না, যদি না করে থাকে কেন করছে না। একটা ছেলে বলতে পারবে না যে আমি মেয়েকে শ্রদ্ধা করি কিনা, কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু সেট করা যায়। হ্যাঁ, তোমার বোনটা যদি বাসায় যদি ধরো 20টা লিচু আনা হয়, তুমি কি তোমার সাথে আর তোমার বোনের সাথে কি একই রকম শেয়ারিং হবে? ও যতগুলো খাবে তুমিও কি ততগুলো খাবে? এই ধরনের প্রশ্ন, যে সে কি তার কিভাবে দেখছে, মানে একই রকম ভাগ মানে দেবার কথা ভাবে কিনা। এইভাবে ছোট ছোট প্রশ্ন করে কিন্তু ওদের মননটা কিভাবে হচ্ছে সেটা যদি বোঝা যেত, তাহলে ওদেরকে নিয়ে অনেক কাজ করার সুযোগ ছিল, এবং ওরা তখন একজন অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্ট হবে যে কিন্তু তার মেয়ে বন্ধুটিকে বন্ধু হিসেবে, সহপাঠী হিসেবে দেখতে বেশি পছন্দ করবে। সেই ম্যাম, ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা যদি বলি, যে আমাদের যেটা হয় যে আমরা আসলে আমাদের ইমোশনটা, আবেগটা বুঝতেও পারি না, যার কারণে রেগুলেট করার জায়গাটাও আমরা অনেক সময় পারি না, বিশেষ করে ছেলেদের যেটা হয় যে আমরা কালচারালি তো ওদেরকে ওনাদেরকে যেটা হয় যে ইমোশন এক্সপ্রেস করতে দিই না। সো ওই জায়গাটা নিয়ে যদি একটু বলেন যে কেন আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা মানে চর্চাটা ইম্পর্টেন্ট, এবং এটা আন্ডারস্ট্যান্ড করা এবং এটা প্র্যাকটিসটা। মানে ইমোশনাল ইন্টেলিজেন্স একটু কঠিন একটা কনসেপ্ট, তো হয়তো অনেকে ভেঙে আপনার মত করে আমি আমার মতন করে বলি। সেটা হচ্ছে যে মানে ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে দুটো শব্দ, একটা হচ্ছে ইমোশন, একটা হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স আমরা সবাই খুব বুঝি, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। এখন ইমোশনটা কি? এখন ইমোশন যদি জিজ্ঞেস করা হয় যে তোমার সাথে এরকম একটা আচরণ করা হলো, তুমি কি ফিল করেছো, ইমোশন হচ্ছে ফিলিং গুলো। হ্যাঁ, তখন অনেকে বলে যে আমার মনে হচ্ছিল যে ওকেও আমি একটু দুটো কথা শুনিয়ে দিই, এটা কিন্তু ইমোশন হলো না, এটা হচ্ছে থট। কাজে আমাদেরকে আগে ইমোশনটা বুঝতে হবে। ইমোশন হচ্ছে যে আমাদের যখন কোনো ঘটনা ঘটে আমাদের জীবনে, তখন আমাদের থট আলাদা করে হয় এবং ইমোশন আলাদা করে হয়। যে আমরা কিছু একটা ভাবি, ওটা নিয়ে তারপরে আমরা আবেগ দ্বারা আক্রান্ত হচ্ছি। তো আবেগ এবং ইমোশন বাংলা আর ইংরেজি শব্দ দুটো। সেই ইমোশন মানে হচ্ছে যতগুলো ফিলিংস আমাদের হয়, সেই ফিলিংস গুলোরই সমন্বয় হচ্ছে ইমোশন বলা হয়। তো আমাদের এই যে ইমোশনগুলো হচ্ছে, কখনো আমি রেগে যাচ্ছি, কখনো আমি দুঃখ পাচ্ছি, কখনো আমি খুবই মন ভেঙে যাচ্ছে, মন খারাপ হচ্ছে, আমি ভয় পাচ্ছি কখনো। তো তখন যেটা হচ্ছে যে আমাদের খুব মানে নানান রকম শরীরে অনেক রকম প্রতিক্রিয়া চলতে থাকে। এখন এই যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে এবং আমার যে মনটা ভেঙে যাচ্ছে বা খুব ভয় লাগছে বা দুশ্চিন্তা হচ্ছে, আমি সেগুলো কিভাবে মোকাবেলা করে সামনের দিকে যাব। অনেক সময় দেখা যায় যে এই যে নেতিবাচক আবেগগুলো যে হচ্ছে ভয়, দুঃখ, আমরা কিন্তু থমকে যাই, আমাদের মনে হয় যে আর সামনে কিছু বোধে নেই, আমি এখানে আটকে গিয়েছি। তো যেটাকে ইংরেজিতে স্টাক বলা হয়, যে উই ফিল স্টাক, অনেকগুলো আবেগ একসাথে আমাকে বিরক্ত করছে। তো এই যে জায়গাগুলো আমাদের হয়, আমরা যদি স্টাক পজিশন থেকে বেরিয়ে সামনে যেতে পারি, তাহলে আমরা সামনে যে আমরা আবার ক্ল্যারিটি অফ মাইন্ড হবে, পথ দেখতে পাবো। কিন্তু যেটা হয় যে আমরা ওই জায়গাটাতে আটকে থাকছি, এটার কারণ হচ্ছে আমি আবেগের দিক থেকে বুদ্ধিমত্তাটা আমার কাজ করে না। এই বুদ্ধি কিন্তু আমার ইন্টেলেকচুয়াল বুদ্ধি না, যে আমি কত জ্ঞানের অধিকারী হলাম, কত তাড়াতাড়ি আমি ম্যাথ সলভ করতে পারছি, সেই ইন্টেলিজেন্স কিন্তু এটা নয়। এটা হচ্ছে আমার ধাক্কা আসছে, আমি হোঁচট খেয়ে পড়ছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়ে যে চলতে পারছি, এই যে মোকাবেলা করার যে আমার ক্ষমতা, এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় রেজিলিয়েন্স। যে আমাদের আসবে ধাক্কা, কিন্তু আমি বাউন্স ব্যাক করার মতন আবার আমি শক্তি খুঁজে নেব।
যারা যত তাড়াতাড়ি এটা করতে পারে, সবাই থমকে দাঁড়ায়, সবাই হোঁচট খায়, কিন্তু যে যত তাড়াতাড়ি করতে পারে তার মানে হচ্ছে সে ইমোশনালি ইন্টেলিজেন্ট এবং খুবই রেজিলিয়েন্ট, মানে তার আবার উঠে দাঁড়াবার শক্তিটা সে দ্রুত খুঁজে পাচ্ছে, যেটা আমরা সাইকোথেরাপির মধ্যে দিয়ে মানুষকে হেল্প করি। খুব সুন্দর করে বলেন। এবং মনে হলো যে এই যে আমরা অনেক সময় যেটা হয় না যে প্রেমে প্রত্যাখ্যিত যখন হচ্ছি, তখন আমি অনেক সময় আমরা যে দেখি যে তখন আমরা অনেক বেশি রেগে গিয়ে ওই পার্সনটাকে হয়তো হার্ম করার ট্রাই করছি, রেপ হচ্ছে, অনেক ধরনের ভায়োলেন্স হচ্ছে। কিন্তু আমি যদি আমার যে আবেগীয় বুদ্ধিমত্তা সম্পর্কে, অর্থাৎ আমি কি ফিল করছি এটা যদি আমি বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমার মনটাকে ভালো করার জন্য যদি আমি অ্যাকশন নিতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা এত নেগেটিভ ওয়েতে এত বাড়বে না। এছাড়াও আমার মনে হয় যে পারিবারিক চর্চাগুলো, বিদ্যালয়ের চর্চাগুলো, বিশেষ করে আমি বিদ্যালয়ের উপরে সারাক্ষণ ফোকাস কেন আজকাল দিচ্ছি, কারণ আমি পরিবারগুলোকে আমার খুব অসহায় মনে হয়। তারা না জানেন না, হ্যাঁ, যে ঠিক আছে তারা এটুকু জানেন বাচ্চাটাকে কি করে খাওয়াতে হবে, কি করে পরীক্ষায় ভালো করাতে হবে, কারণ এই দুটোর ব্যাপারে খুব ফোকাসটা চলে গেছে। কিন্তু একটা সন্তান যে আমার মধ্যে বড় হচ্ছে, আমাদের দুজনের মধ্যে বড় হচ্ছে, আমরা দুজন কেমন আছি স্বামী স্ত্রী হিসেবে, এবং আমরা ওকেও খুব ভালো একটা পরিবেশ দিতে পারছি কিনা, মানে আমাদের বাচ্চা বা সন্তান নেবার উদ্দেশ্যই থাকে আমরা ভালো থাকবো। হ্যাঁ, এটা খুব কমন। একটা সন্তান এসে আমাকে ভালো রাখবে, কিন্তু আমি ওকে কি করে ভালো রাখবো সেই চিন্তাটা কিন্তু আমরা করি না, যার জন্য সারাটা জীবন কিন্তু আমরা মানে ওইভাবেই ফোকাস করছি। বিয়ের আগে আমাদের চিন্তা থাকে যে আমি কি পাবো, আমার যে মানে সঙ্গী হবে, জীবন সাথী হবে, সে আমাকে কি দেবে বলে আমি চাইছি, কিন্তু আমরা খুবই কমই ভাবি যে আমি তাকে কি দেব, আমি কি তৈরি একটি সম্পর্কের জন্য, যদি সম্পর্ক করি আমি যথেষ্ট ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়েছি তো, আমি সেই জায়গা থেকে আমার কষ্টগুলোকে মোকাবেলা করে তাকে ভালো রাখার যে একটা ক্যাপাসিটি, বা আমার মধ্যে যে একটা কি বলবো, ক্যাপাসিটির বাংলাটা কি, মানে সক্ষমতা, আমার মধ্যে যে সক্ষমতা তৈরি হবে যে আমি পরিবারটাকেও খেয়াল করব, আমার নিজেকে খেয়াল করব, আমার যে সঙ্গী হবে তার দিকেও খেয়াল করব। এটা কিন্তু দুজনের পক্ষ থেকে এটা হতে হবে, মানে দুজনেই যদি বলে তুমি আমাকে ভালো রাখবে, তুমি আমার সাথে এটা করতে পারবে না, সেটা করলে কিন্তু কেউই আমরা নিজের দিকে তাকাচ্ছি না। সো সবসময় বেস্ট হচ্ছে আমি নিজের দিকে তাকানো দরকার আমার, কিন্তু আনফর্চুনেটলি আমাদের স্কুলের শিক্ষায়, আমাদের কলেজ শিক্ষায়, বিশ্ববিদ্যালয় শিক্ষায়, যেটাকে আমরা বলি লাইফ স্কিলস, যেটাতে আমি আসছিলাম এখন, হ্যাঁ, জীবন দক্ষতাটা যদি আমরা শিখতাম, জীবন দক্ষতার উপরে আমরা আরেকদিন একটা আলোচনা করব, শুধু জীবন দক্ষতার উপরে। এখানে WHO 10টা দক্ষতার কথা বলেছে, তার মধ্যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, যেটা তুমি একটু আগে বললে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল, আমি কি করে যোগাযোগ করছি মানুষের সাথে, আমি যথেষ্ট এমপ্যাথেটিক হচ্ছে কিনা, হ্যাঁ, আমি যথেষ্ট সহমর্মী হতে পারছি কিনা, কম্প্যাশনেট কিনা আমি মানুষের ব্যাপারে, অন্য শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতি, পশু পাখির প্রতি আমাদের কিন্তু কম্প্যাশনটা আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই না? আমরা তো যন্ত্র নির্ভর হয়ে গেছি, যে একটা গাছ থাকলো কি থাকলো না, গাছ আমাকে কি দিচ্ছে সেটা আমি কল্পনা চিন্তা করছি না, আমি তো, আমার তো ইলেকট্রনিক জিনিসপত্র আমার হাতে আছে, আমি ইচ্ছে করলেই একটা গাছ ওখানে দেখতে পাচ্ছি, আমি পৃথিবীর আরেক প্রান্তে কি হচ্ছে দেখতে পাচ্ছি, আমার আশেপাশে গাছ থাকলো কি থাকলো না সেটা নিয়ে কিন্তু আমি ভাবছি না, অথচ আমার যে নিঃশ্বাসটা ফেলছি আমি, সেই কার্বন ডাই অক্সাইড তো গাছের মধ্যেই যাচ্ছে, গাছই ওটা শুষে নিচ্ছে, কিন্তু আমি কিন্তু প্রকৃতিকেও ভালোবেসে বড় হচ্ছি না। সেই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, পশু পাখির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি তো অবশ্যই থাকতে হবে, জীবনকে ভালোবাসা, জীবনের অর্থ খুঁজে পাওয়া, এই জায়গাগুলোর উপরে কিন্তু একদম ফোকাস নেই। আমরা বলতেই পারি না যে জীবনের অর্থ কি, কখনো চিন্তাও হয়তো করিনি, এবং খুব হোপলেসনেস, হেল্পলেসনেস তৈরি হচ্ছে। এখন তো অনেক বেশি ডিপ্রেশন দেখা দিচ্ছে, হ্যাঁ, কেমন যেন একটা শূন্যতা, আমার কাছে মনে হয় যে সবাই একটা ভেতরে একটা শূন্যতা নিয়ে ঘুরছে, এবং আমার কি নেই তাই আমি বেশি চিন্তা করছি, আমার কি আছে সেটা একদমই চিন্তা করছি না আমরা। সেই ম্যাম খুব সুন্দর করে বলছিলেন, অসম্ভব সুন্দর করে। আমি একটু দেখে নিই, ফেসবুকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন আপনার সাথে, আমাদের সাথে, সো একটু ম্যাম চেক করে নিই যে কে আছেন আমাদের সাথে। আচ্ছা, ওকে, আচ্ছা, সো ফেসবুকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন, আমাদের সাথে আছেন আশওয়াত
আয়ান ভাইয়া। নীলুফা আপু লিখেছেন, আমার ছেলের বয়স 7 বছর 3 মাস। তার পারিপার্শ্বিক যে কোনো বিষয়ে যে কারো চেয়ে জানাশোনা বেশি, কিন্তু স্কুলে রেজাল্ট খুব ভালো হয় না। ছোটোখাটো ভুল হলে স্কুলে কেউ কেউ একটু ক্রিটিসাইজ করে, যার জন্য অনেক সময় পারা জিনিস বলতে পারে না। কিভাবে এই ভীতি দূর করবে? অর্থাৎ স্কুলে অনেক সময় এটা বুলিং কি না জানি না, তবে অনেক সময় অনেকে ক্রিটিসাইজ করছে, ওইটার কারণে দেখা যাচ্ছে ও পারা জিনিসও হয়তো পারছে না। বয়সটা কত? 7 বছর 3 মাস। আসলে যেটা হয় কি, যে আমরা না অনেক উপদেশ দিয়ে দিই বাচ্চাদেরকে, এটা করো, এটা করো, এটা করলে ভয় কাটবে, হ্যাঁ তোমার তো ভয় পাবার কিছু নেই, এরকম কথাগুলো এটা এত বড় ইস্যু কিনা, এটা কি আছে, হ্যাঁ তুমিও তো খুব ভালো পারো, এরকম করে আমরা এনকারেজিং কথাও বলি এবং অনেক বেশি উপদেশমূলক কথাও বলি। আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের দরকার যে ওদের ভেতরে কি হচ্ছে সেটা জানা, হ্যাঁ ওদেরকে শোনা। মানে আমি সব জায়গাতেই শুধু এটা বলি যে লিসনিং ইজ এ ক্যাপাসিটি, মানে শোনার যে ক্ষমতা, হ্যাঁ মানুষকে শুনতে পারা, এটার মধ্যে অনেকগুলো কিন্তু কম্পোনেন্টস আছে। যে আমাকে ধৈর্য রাখতে হবে, আমাকে তার চোখের দিকে তাকিয়ে তার সাথে কথা বলতে হবে, তার যে মুখের ভঙ্গিটা, সে যখন কষ্ট পাচ্ছে বা যখন আনন্দ হচ্ছে তখন সেটা আমিও রিফ্লেক্ট করব। ও যখন কষ্ট পাচ্ছে আমিও যেন কষ্টটা ফিল করে ওর কাছে ওটা ফিরিয়ে দিতে পারি, যে আমিও কষ্ট পাচ্ছি তোমার কষ্টের সাথে। অর্থাৎ ওর সাথে কানেকশন, বন্ডিং, একটা ট্রাস্টিং রিলেশনশিপ, সেটা তৈরি করতে হবে সবচেয়ে প্রথমে। তারপরে ওর সঙ্গে ওর কথাগুলো শোনা। আমরা শুধু বলি যে ওর সঙ্গে কথা বলো না, ওকে শোনো। ও যে একটু ভুল হয়ে যাচ্ছে বা একটু ক্রিটিসাইজড হচ্ছে, ও যে মনটা খারাপ করছে, ও কি মনে করে মন খারাপ করছে, হ্যাঁ কোন কথাটা ওকে বেশি দমিয়ে দিয়েছে, কি কি বলা হয়েছে, সো দ্যাট শেয়ারিং জিনিসটা হয়। আমরা অনেক সময় শেয়ারিং ব্যাপারটাতে হয় কি, যে অনেক কোয়েশ্চেন করি যে হ্যাঁ বলো না আর কি হয়েছিল, আর কি হয়েছিল। সো অনেক কোয়েশ্চেন করার দরকার নেই, জাস্ট বলা যে তোমার কেমন লাগছে, এবং বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যেন ওর ভেতরটা আমি দেখতে পাই। আমার কিন্তু সম্পর্কটা হবে ওরকমই, যেন আমি ওর চেহারা দেখে বুঝতে পারি কবে ও খুব খুশি হয়ে স্কুল থেকে এসছে, কবে একটু মুখটা ভার হয়ে এসছে, কবে সে একটু মনে হয় কান্না কান্না ভাব নিয়ে এসেছে, বা কবে সে একটু রাগ নিয়ে এসেছে, হ্যাঁ ওর ভেতরে অনেক রাগ কাজ করছে। অনেক ডিটেইলে শোনা, এটা নিয়ে তোমার এটা এরকম লাগছিল, ওরকম লাগছিল, ফিলিং ওয়ার্ড গুলো খুব মেনশন করা। যেমন আমি একটা এক্সাম্পল, মজার এক্সাম্পল দিয়ে, আমরা যখন প্রথম ট্রেনিং নিলাম, আমি নিজেও এগুলো সব জানতাম না, ট্রেনিং নেবার পরে এগুলো শিখেছি যখন আমার সন্তানরা বড় হয়ে গেছে। সো যেটা ছিল যে আমরা ফিলিং ওয়ার্ড ইউজ করাটা শিখলাম আমাদের ট্রেনিংয়ে, যে তোমার কি এখন খুব রাগ হচ্ছে, তোমার কি এখন খুব মনটা খারাপ লাগছে, এই যে আমরা ফিলিং ওয়ার্ড ইউজ করছি, মনের জায়গাটা বুঝতে চেষ্টা করছি। তো আমরা যখন ট্রেনিং নিচ্ছিলাম, আমাদেরই একজন ট্রেনিং, ওর বাচ্চা 7 বছর, ঠিক একদমই 7 বছর। তো ওর বাচ্চাকে ওর বাবা মনে হয় কিছু বকাটকা দিয়েছে, ও ফিরে গেছে বাসায়, ফিরে গিয়ে দেখলো যে বাবা খুব মানে বাচ্চার উপরে খুব রাগ, মানে বাচ্চার ব্যাপারে কিছু অভিযোগ করছেন উনি। তো এবং ও বললো যে কোথায়, ও কোথায়, বললো যে ও চলে গেছে বেডরুমে। বাবা কিছু অভিযোগ করলেন, তখন ও গিয়ে বসলো বিছানায়, দেখলো যে ও একদম বালিশের উপর মুখ দিয়ে এরকম করে মুখ গুজে শুয়ে আছে, কথা বলছে না। ও গিয়ে পাশে বসেছে। ও বললো যে অন্যদিন হলে আমি ওকে বলতাম যে বাবা তোমাকে বকেছেন, তোমার ভালোর জন্যই তো বকেছেন, কারণ বাবা তো বলে দিয়েছেন কি কি হয়েছে, তোর ভালোর জন্যই তো বলেছেন। কিন্তু সে যেহেতু ট্রেনিং নিয়েছে যে ফিলিং ওয়ার্ড ইউজ করতে হবে, সে তখন খুব সুন্দর করে বসে ওর গায়ে একটু হাত রেখে বলল, বাবা যে তোমাকে বকেছেন, তোমার কি খুব রাগ হচ্ছে না মনটা খারাপ হচ্ছে? যেই কথাটা বলেছে, ও একদম উঠে বসে চিৎকার শুরু করেছে যে জানো বাবা আমাকে এইটা বলেছে, এটা বলেছে, এটা বলেছে। মানে ওর তখন মুখে খই ফুটে গেল আর কি, যে আমি খুব কষ্ট পেয়েছি বাবার এই কথায়। কিন্তু যখন যদিও বলতো যে বাবা তোমার ভালোর জন্যই বলেছেন, বাবা মায়েরা ভালোর জন্যই বলেন, এই যে উপদেশগুলো যখন দেওয়া শুরু করি, বাচ্চার সাথে কানেকশন হয় না। সো ও বললো যে কি যে ম্যাজিকের মতন কাজ করলো এমপ্যাথিটা, যে ফিলিং ওয়ার্ড ইউজ করা মানে হচ্ছে এমপ্যাথি, সহমর্মিতা, যে বাবা যে তোমাকে বলেছেন তোমার কি রাগ হচ্ছে না মনটা খারাপ হচ্ছে, সাথে সাথে উঠে চিৎকার করে কেঁদে কেঁদে ও পুরো ঘটনাটা ওর মতো করে বর্ণনা করলো, অ্যাট লিস্ট ওকে কেউ বুঝলো। হ্যাঁ, সো বললো যে আমার না এত ভালো লেগেছে যে আমি এই ট্রেনিংটার পরে আমি এখন ভিন্ন মা হয়েছি। আমার একটু জেলাস লাগছিল, কারণ আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে।
সেই আর কি আমরা মানে অনেক দেরি করে শিখলে যেটা হয়। তাও ম্যাম আপনার কাছ থেকে আমরা শিখছি, হোপফুলি নেক্সট জেনারেশন। সেটাই আমার আনন্দের জায়গা। সেই অ্যান্ড ম্যাম বলতে বলতে মনে হলো যে বুলিংয়ের জায়গাটা, আমরা কিন্তু এটা সাইকোলজিতে এটা জানি যে যারা অনেক সময় বুলিড হয় ছোটবেলায় তারা কিন্তু পরবর্তীতে গিয়ে বুলিং করে। হ্যাঁ, তো ওই যে অনেক সময় হয় কি, এবং আপনি একটা কথা বলেছিলেন আমার ভালো লেগেছে, যে হতে পারে যে অনেক সময় আমরা বলি না যে এই জিনিসটা এত রেগে গেছো কেন, এটা তো এত রাগার মতো না। তো এই জায়গাটাতে আপনি বলছিলেন যে হয়তো তোমার কাছে ইম্পর্টেন্ট, বিকজ আমরা জানি না তোমাকে কোন জিনিসটা ট্রিগার করেছে। সো ওইটাই আর কি, যে মানে নট নেসেসারিলি যেটা আমার কাছে খুব লাইট হবে সেটা আরেকজনের কাছে সেই সেম লেভেলই হবে। তো ওই জায়গাটাতে ম্যাম বুলিংয়ের জায়গাটাতে যদি আসি, যে ছোটোবেলায় যে স্কুলে বুলিং আমরা খুব কমনলি দেখি, যেমন আমি নিজেও স্কুলে অনেক বুলিড হয়েছি, বা ফ্যামিলিতেও আমি বুলিড হয়েছি আমার গায়ের রঙের কারণে, আমি গান গেতে পারি না। তো আমার কাছে মনে হয় যে আসলে এই জায়গাগুলোতে আসলে আসলে ফ্যামিলি এবং স্কুল দুটোই যদি আলাদা আলাদা করে বলি, কিভাবে আসলে হেল্প করতে পারে একটা বাচ্চাকে, যে এই বুলিংটা যাতে পরবর্তীতে ওর ভিতরে এত বেশি নেতিবাচক এক্সপিরিয়েন্স তৈরি না করে যে পরবর্তীতে ও বুলিং করা স্টার্ট করে। হ্যাঁ, মানে বুলিড হওয়া মানে হচ্ছে ভীষণ একটা কষ্টের জায়গা, কিন্তু বিশেষ করে যখন আমরা ছোট থাকি আমরা কিন্তু একদম নিতে পারি না জিনিসটা, তাই না? তো পরিবারে যেটা হয় যে অনেক না আমরা মনে করি এটা হাসি ঠাট্টা হচ্ছে, দেয়ার ইজ নাথিং রং ইন ইট, হ্যাঁ একটু তো মজা করেছি ওর সাথে, কিন্তু ওকে হয়তো অন্য সবার সামনেই ও যেটা হয়তো একটু ছেলে মানুষই করে ফেলেছে কিছু ব্যাপারে একটু বোকামি করেছে, ওকে সবার সামনেই কিন্তু বলে দিচ্ছে জানো এই কাজটা ও করেছে আজকে, হো হো করে সবাই হাসলো, বাড়িতে গেস্ট আসছেন তাদের কাছেও আমরা বলছি, কিন্তু এই যে ওকে নিয়ে আমরা হাসাহাসি করছি এটাকে আমরা মনে করি এটা তো বুলিং না, জাস্ট একটা মজা করছি, কিন্তু ওর জন্য এটা বুলিং হতে পারে। এবং প্রত্যেকটি বাচ্চা আলাদা, বললাম না, অন্য একটি বাচ্চা হলে সেও কিন্তু সবার সামনে হো হো করে হাসতে পারে, কিন্তু সে যদি খুব সেন্সিটিভ চাইল্ড হয় আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের মানুষ ভেদে আমরা যে ভিন্ন, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কাজেই যে বাচ্চাটা এটা পছন্দ করছে না ওর কিন্তু আমি বললাম না যে মুখের ভাবটা খুব খেয়াল করা, যে ওর আবেগটা কি হচ্ছে ভেতরে, কি ধরনের চিন্তা করছে যে ও আবেগের মধ্যে ঢুকে যাচ্ছে। সো যদি দেখা যায় যে ও পছন্দ করেনি ব্যাপারটা, ও মনটা খারাপ করে ফেলেছে, লজ্জা পেয়েছে, বাচ্চাদের মধ্যে শেম ঢুকিয়ে দিই আমরা, এবং শেম থেকে পরে ওদের গিল্ট তৈরি হয়। হ্যাঁ, ওকে যেন আমরা কারোর সামনে লজ্জা না দিই, লজ্জা দেওয়াটাও কিন্তু ভীষণ বুলিং করা। তো কাজে পরিবারে কিন্তু এই জিনিসগুলো খুব হয়, আমরা মনে করি এটা হাসি ঠাট্টার মতন হচ্ছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আসলে কিন্তু ও কিন্তু কষ্ট পেল। এবং ওর জায়গাতে ওর মুখের ভাবটা দেখাটা, মানে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয় যে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভার্বাল ল্যাঙ্গুয়েজে অনেক বেশি পাওয়ারফুল। তো কাজে বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করা, মুখের ভাবটা কেমন হলো, ও বডি অন্য পার্টগুলো কিভাবে সে মানে নাড়াচাড়া করছে, তার জেস্টার পশ্চার ভীষণ করে খেয়াল করা উচিত। বিশেষ করে আমাদের বাচ্চা, নিজের বাচ্চাটা তো আরো ভালো করে খেয়াল করা উচিত। কাজে কারো মনে একটু ব্যথা দেওয়াটা আসলে কিন্তু একটা, আমি মনে করি এটা পাপ, আমাদের পাপ করা হচ্ছে। তো কাজেই আমরা পরিবারে তো অবশ্যই এটা করব না, কখনোই কাউকে ছোট করব না। যেমন কম্পিটিশনের কথা যদি বলি, এখন তো অসুস্থ কম্পিটিশন হয়ে গেছে, সো আমরা আমাদের বাচ্চাদেরকে নিজের সাথে কম্পিট করতে বলবো, যে তুমি তোমার সাথে কম্পিট করো। ওকে যখন কারোর সাথে কম্পিট করতে বলছি, কারোরটা বেশি ভালো করে দেখাচ্ছি, ওটা খারাপ বলছি, ওটাও তো এক ধরনের বুলিং হচ্ছে ওর প্রতি, তাই না? ওকে ছোট করা হচ্ছে, এটাও তো এক ধরনের বুলিং। তো কাজেই আমাদের কিন্তু প্রতিনিয়ত পরিবারে আমরা বুলিং এর শিকার হচ্ছি। আর স্কুলে গেলে তো বাচ্চারা অসম্ভব নিষ্ঠুর, কিন্তু মানে মজা করার জন্য করে, কিন্তু যাদের হয়, মানে আমরা যখন অ্যাডাল্ট মানুষ নিয়ে কাজ করি, আমি তো অ্যাডাল্টদের সাথে বেশি কাজ করি, ওরা কিন্তু প্রত্যেকটা বুলিং এর হিস্ট্রি মনে রেখেছে, এবং এক একটা হিস্ট্রি এক একটা ট্রমা ওর জন্য। হ্যাঁ, ইভেন আমিও যেমন কাউন্সেলিং সেটিংয়ে পাই যে হয়তো 5-6 এর ইভেন্ট এখন ওকে হন্ট করে, মানে এত বেশি কষ্ট পাই মেমোরিগুলো মনে করে, তখন আসলে মানে ওটা অনেক বড় একটা ট্রমা। এক্স্যাক্টলি। সো যেটা হয় না যে আমাদের যে পার্থক্যটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে, কিন্তু তুমি যেটা বললে গায়ের রং, গান গাইতে পারছে কি পারছে না, মানে কত কিছু নিয়ে যে আমরা কম্পারিজনের শিকার হই, মানে বলে শেষ করা যাবে না। তো এটা কিন্তু ভীষণভাবে যে ট্রমা থেকে যাচ্ছে ভেতরে, এটা যত বেশি জমবে
তার বড় হবার পরেও যদি বুলিং এর হিস্ট্রি থাকে তখন তো সেটাও তার ভেতরে জমছে। ন্যাচারালি আমি যখন ছোট হচ্ছি আমার আর কাউকে ছোট করতে কিন্তু ইচ্ছে করবেই। তো যেটা বলা হয় যারা অ্যাবিউজড হয় তারা অ্যাবিউজার হয়। তো আমাদের প্রথম অ্যাবিউজটা বন্ধ করতে হবে যাতে করে সমাজে এত অ্যাবিউজার সৃষ্টি না হয়। এবং প্রচুর অ্যাবিউজার পারপেট্রেটর সৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আমরা এই ধরনের খবর পাচ্ছি যে শিশুরা, নারীরা, বিশেষ করে নারী এবং শিশু আমার মনে হয় যে এই সমাজে একদম ভালো নেই, খুব কষ্টে আছে। আর ম্যাম এই জায়গাটাতে আপনি বলছিলেন যে ছোটবেলাতেই যেহেতু মানে আমাদের ব্যক্তিত্বটা গঠন হয় এবং এই সময়টাতে আমাদের যত বেশি আসলে সেলফ রেসপেক্ট, সেলফ লাভ এবং চারপাশের জগতের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে, তত বেশি কিন্তু আসলে আমি মানে একটা পজিটিভিটি নিয়ে মানে হিউম্যান কোয়ালিটিগুলো নিয়ে আমি আসলে বড় হব। তো এই জায়গাটাতে স্কুলগুলোর কথা আপনি খুব ফোকাস করছিলেন যে বিদ্যালয়গুলোর কথা, স্কুল বলতে না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে স্কুল বা বিদ্যালয় শুধু পড়ালেখার জন্য না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই স্টাডি 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 ওটা কোনো স্কুল হলো না। সেই হ্যাঁ, আমরা তো তাই করছি, টাকা পয়সা দিয়ে লেখাপড়া কিনছি, কিন্তু আসলে যেটা সার্বিক বিকাশ, যে একটি ছোট্ট কুড়ি অবস্থায় আমি স্কুলে পাঠাচ্ছি আমার বাচ্চাটাকে, ও একটা পুরো একটা মানে সবগুলো দল মেলে, সবগুলো পাপড়ি মেলে যে একটা ফুটন্ত একটা সতেজ ফুল হয়ে উঠবে, যেটা ইউরোপে 1400 সনে চিন্তা করা হয়েছে। 1400 সনে? হ্যাঁ, ওরা বলেছে যে এই যে চার দেয়ালের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে দিয়ে আসছি, ও কি একটা ফুটন্ত ফুল হবে আস্তে আস্তে নাকি হবে না, সেটা শুধুই মাত্র পড়ালেখা দিয়ে হবে না। এবং তখন থেকে কিন্তু গাইডেন্সের শুরু, যে গাইডেন্সের সাবজেক্টটা কিন্তু তখন এসছে, এরপরে কাউন্সেলিংটা এসছে, যে একটা ছোট্ট শিশুকে আমরা একদম ফুটন্ত সতেজ পাপড়িওয়ালা একটি ফুল, যেটা দেখলে সবাই মুগ্ধ হবে, মোহিত হবে, এবং যে সবাইকে আলোকিত করবে, অন্যদেরও আলোকিত করতে পারবে, সেরকম আলোকিত মানুষ তৈরি করতে পারছি। এই জায়গাটাতে আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমার কাছে মনে হয় যে এই যে কাউন্সিলর মানে মেন্টাল হেলথ কাউন্সিলরদের কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ অবস্থান থাকা দরকার। বিকজ যেটা হয় যে টিচার বলি, আমরা স্টুডেন্ট বলি, আমাদের লাইফে এই গার্বেজগুলো আমরা কিন্তু সবসময় ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারি না। ইভেন আমরা প্রত্যেকের কথাই যদি ভাবি, আমরাও তো কাউন্সিলিং নেই আমাদের কাউন্সিলরদের কাছ থেকে, সো বলা যায় না, অনেক কিছু আছে টিচারের কাছে আমরা বলতে পারি না। সো একজন কাউন্সিলর যদি প্রত্যেকটা স্কুলে থাকে, কলেজে, ইউনিভার্সিটিতে, তাহলে এটা কিন্তু অনেক হেল্প করে। সো এটার ইম্পর্টেন্সটা যদি ম্যাম। প্রথমত আমাদের মেন্টাল হেলথ বলে যে একটা বিষয় আছে সেটাকে স্বীকার করতে হবে। মানে মেন্টাল হেলথ বলতেই কিন্তু আমাদের মনে হয় যে একটু পাগলদের কথা নিয়ে বলা হচ্ছে, এটার থেকে অনেকটাই সরে এসেছি আমরা এখনো। মানে যেটা পজিটিভ সাইকোলজি, যেটা আমার মনে আছে যে আমরা যখন পড়েছি, আমাদের পরেও যারা পড়েছে অনেকেই বলেছে এটা পাগলের সাবজেক্ট। হ্যাঁ, পাগলরা এটা পড়ে, অথচ উন্নত বিশ্ব কিন্তু উন্নত হয়েছেই মেন্টাল হেলথকে গুরুত্ব দেওয়ার ফলে, এবং সেখানে অফিসে চাকরি পেতে হলে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের পরীক্ষা হয়, যে তুমি ইমোশনালি ইন্টেলিজেন্ট কিনা, তোমার অফিসের যে স্ট্রেসটা তুমি নিতে পারবে কিনা। অনেক সময় কাজের চাপের স্ট্রেসটা আমরা নিতে পারি না। সো ইফ ইউ আর নট ইমোশনালি ইন্টেলিজেন্ট, আমার কিন্তু আউটপুটটা ভালো হবে না, প্রোডাক্টিভিটিটা আসবে না। তো সেই জন্য স্কুলগুলো, বিশেষ করে বিদ্যালয় বলবো আমি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই বলি, সবগুলোই বিদ্যালয়। তো বিদ্যালয়ে যেটা আমি যখন পরিবার থেকে, আমাদের পরিবারের মানুষরা আমাদেরকে সেভাবে হয়তো গাইড করতে পারেনি, সেটা সম্ভবও হয় না, হয়তো মা এতটাই ব্যস্ত থাকেন, বাবা এতটাই স্ট্রেসের মধ্যে থাকেন, আমি কিন্তু দিয়েছি ওকে বিদ্যালয়ে ঢুকিয়ে দিয়েছি। সো বিদ্যালয় কিন্তু ওকে তৈরি করবে। হ্যাঁ, তো তৈরি করার জন্য একটা সার্বিক বিকাশ যে নিশ্চিত করা, তার মানসিক বিকাশ, তার শারীরিক বিকাশ, তার সামাজিক বিকাশ, তার আবেগের বিকাশ, তার নৈতিক বিকাশ, যে নৈতিক বিকাশ নিয়ে আজকাল প্রচুর কথা হচ্ছে যে এত দুর্নীতি কেন, হ্যাঁ মানুষ খারাপ হয়ে গেছে, আমরা যখন শুনি যে কেন এত হচ্ছে, মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে, নৈতিকতা উঠে গেছে সমাজ থেকে, এটা কেন? আমাদের কিন্তু ওখানে ঢুকতে হবে। আমরা যদি ওইটুকু বলে ছেড়ে দেই তাহলে কিন্তু সমাজকে আমরা সুন্দর করতে পারবো না। We have to go to the root. So রুটের ব্যাপারটা হচ্ছে যে নৈতিক শিক্ষা দিয়ে নৈতিকতা শেখানো যায় না। বই পড়ে অনেকে বলে যে আমাদের কারিকুলামে নৈতিকতার কারিকুলাম থাকতে হবে, কিন্তু কারিকুলামে নৈতিকতা দিয়ে আসলে মাথায় দিয়ে হবে না, মনে দিতে হবে। আমি না মাঝে মধ্যে আমি খুব রিফ্লেক্ট করি, যে সারাংশ, সারমর্ম আমি পড়েছি, তখন কিন্তু আমি শুধু মুখস্থ করতাম, যে জন দিবসে মনের হরষে জ্বালায় প্রদীপ বাতি, তখন না বুঝতাম না, আমি জানি না, আমার কাছে মনে হয় মানে যে আপনি এক্সপেরিয়েন্সিয়াল বলেছেন, হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলো না এখন যেমন
যেমন খুব রিফ্লেক্ট করতে পারি যে ওই কথাটা কত ইম্পর্টেন্ট, কিন্তু তখন কিন্তু আমি বুঝিনি। তাহলে আমার কাছে মনে হয় যে ওই বয়সের বাচ্চার ল্যাঙ্গুয়েজে গিয়ে তাকে যদি এই এক্সপেরিয়েন্সিয়াল মানে লার্নিংয়ের মাধ্যমে শেখানো হয়, আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখন খুব রিফ্লেক্ট করি এই কথাগুলো কত ইম্পর্টেন্ট, কিন্তু তখন বুঝিনি, এবং লাইফে অনেক কিছু ঘটে যাওয়ার পরে এখন হয়তো বুঝতে পারছি। মানে আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিই যে আমাদের সৃজনশীল যে পরীক্ষাটা হয় সেটা গাইড বই পাওয়া যায়। সৃজনশীলতা মানে কি আমরা মনে হয় আমরা জাতিগতভাবে মিস করে গেছি যে সৃজনশীলতা হচ্ছে আমার ইনোভেটিভ পাওয়ার, ক্যাপাসিটি, যে আমি নতুন ভাবে কি চিন্তা করতে পারি, নতুনত্বের যে উদ্ভাবন আমার মধ্যে রয়েছে সেটা হচ্ছে সৃজনশীলতা। এখন ওটা যদি আমি গাইড বই থেকে শিখি তাহলে আমার মধ্যে যেটুকু সৃজনশীলতা আছে সেটুকুও কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। সেটা এবং চিন্তা শক্তিটাকে আমরা একদম বন্ধ করে দিচ্ছি। যেটা তুমি বলছিলে খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে মেন্টাল হেলথ সার্ভিস, এটা কিন্তু সমাজের সব স্তরেই থাকা খুব গুরুত্বপূর্ণ। যে মেন্টাল হেলথটাকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে যেটা হয় যে শরীরটা তো সুস্থ রাখতে তাও আমরা চেষ্টা করি, কিন্তু মনটা কি করে ভালো রাখবো, মনটাকে কি করে যত্ন করব, যেটা সাইকোলজির যে পজিটিভ সাইডটা, যে সাইকোলজি মানে কি শুধু অসুস্থতা তা কিন্তু নয়, সাইকোলজি কিন্তু সুস্থতা, তাই না? তো যারা মেন্টাল হেলথের হেল্প নিতে আসে আমি তাদেরকে বলি তোমরা অনেকের চেয়ে বেশি সুস্থ করে এসেছো, কারণ তুমি তোমার মনটার ওঠানামা গতিবিধি বুঝতে পেরে তুমি হেল্প নিতে এসেছো, তুমি কিন্তু অন্যদের চেয়ে বেশি সুস্থ। এদিকে কিন্তু সমাজে কিন্তু তাদেরকে পচানো হয় যে তুমি গেছো তার মানে তুমি খারাপ, তুমি পাগল হয়ে গেছো, তো তোমার কিছু ব্রেনের মাথায় কোনো গোলমাল আছে। অথচ যারা বুঝে যাচ্ছে যে তাদের মানসিক স্বাস্থ্যটা যতটুকু যেভাবে থাকার দরকার সেখানে নেই, তাদের স্বাস্থ্যটা আরো ভালো করতে হবে, সে সচেতন হয়ে গেছে। কারণ শরীরের স্বাস্থ্য খারাপ হলে কিন্তু অনেকভাবে আমাদের সংকেতগুলো আসে, বাইরে থেকেও অনেকে বুঝতে পারে, কিন্তু মনটা যে আমার ভাঙছে আস্তে আস্তে, সে দুর্বল হচ্ছে, সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আমরা কিন্তু বেশ পলিশড হয়ে বের করছি, সবার মধ্যে হাসছি, গল্প করছি, কিন্তু আমার মনটা ভেঙে যাচ্ছে ভেতরে। আমি সেটা বুঝে যখন সাহায্য প্রার্থনা করছি তার মানে আমি অনেকের চাইতে বেশি সুস্থ, বেশি সচেতন। আর এই যে হেল্পটা তুমি বললে যে স্কুল কলেজে বা সমস্ত বিদ্যালয়ে হেল্পটা দরকার, এটা যে কত দরকার, এবং আমাদের যদি সুন্দর মানুষ সত্যি তৈরি করতে হয় আমাদের কিন্তু মনের স্বাস্থ্যের উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, শুধু শরীর না। মানে আমি মনে করি যে মন ভালো থাকলে শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ম্যাডাম আপনি বলছিলেন যে ভুটানের কথা, যে ওরা গ্রস ডোমেস্টিক হ্যাপিনেসের দিকে ফোকাস করে রাদার দেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ওই জায়গাটা। হ্যাঁ মানে সেটাই। হ্যাঁ, তো আমাদেরও যদি আমরা একটু একটু করে স্টার্ট করি, মানে এটা হয়তো অনেক দূরের ব্যাপার, কিন্তু তারপরে যেটা বললেন যে মনের যত্ন নেওয়ার জায়গাটা। তো ম্যাম আমরা অনেকটা সময় আপনার সাথে আসলে কথা বলতে গেলে আমার যেটা হয় যে অনেক প্রশ্ন আমার নিজের থেকে আসলে চলে আসে। হ্যাঁ, এই জায়গাটাতে বলবো যে আমরা জিডিপি আর মানে জিপিএ, হ্যাঁ আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি যে জিডিপি কত হলো আর জিপিএ কত পাচ্ছে আমাদের বাচ্চারা। আমার মনে হয় জিডিপি আর জিপিএ থেকে আমাদের ফিরে এসে ন্যাশনাল হ্যাপিনেসের দিকে খেয়াল করতে হবে। আমরা কি হ্যাপি আছি নাকি অ্যাজ এ নেশন, অ্যাজ এ একটা জাতি হিসেবে? এটা তো আমরা তো মেজার করি না। দরকার যে আমরা পথে ঘাটে চলতে গেলে কারো গায়ে একটু ধাক্কা লেগে গেল, সে কিন্তু বলছে দেখে হাঁটতে পারেন না। মানে আমরা এত বিরক্ত সবসময় যে কেউ একটু ভুল করে আমার গায়ে ধাক্কা দিলে তাকে একটা বকা দিয়ে দিচ্ছি। আমরা আসলে ন্যাশনাল পর্যায়ে আমরা একটা জাতি হিসেবে কতটা খুশি আছি, কতটা সকালবেলা উঠে কতটা খুশি লাগছে, সারাটা দিন কতক্ষণ মন ভালো থাকছে, সেই পরিমাপটা করাটা কিন্তু খুব দরকার। সেটা ম্যাম একদম লাস্ট নোট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা তো বুঝতে পারছি যারা আমরা এই জেনারেশনে অস্থিরতা যাচ্ছে অ্যান্ড এভরিথিং, সো আপনি অনেকটুকু বলে দিয়েছেন, তারপরেও যে আমরা যদি টার্গেট করি যে আমরা নেক্সট পরবর্তী জেনারেশন, একদম নিউবর্ন যে বেবিগুলো হয়তো নেক্সট ইয়ার থেকে যদি আমরা 2020 থেকে স্টার্ট করি, সো এই বাচ্চাগুলোর বিকাশের ক্ষেত্রে 2-3টা পয়েন্ট যেগুলো আসলে আপনার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে একটা জেনারেশনকে টোটালি চেঞ্জ হতে হেল্প করবে। যে অস্থির একটা জেনারেশন আমরা একটা পাস করছি, সেখান থেকে একটা যেটা বলেন যে হ্যাপি, পজিটিভ, ইম্প্যাথেটিক, কম্প্যাশনেট একটা জেনারেশন তৈরি করার ক্ষেত্রে আসলে
কোন কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার? মানে আমি এতক্ষণ যা বললাম সেগুলোরই যদি একটু সামারি করি, আমার মনে হয় যে একদম ছোট শিশুদের যখন তারা গড়ে উঠছে, বিকাশের পর্যায়ে রয়েছে, ফরমেটিভ ইয়ার্স যেটা আর কি 3 to 7 বলা হয়, মানে যখন তারা স্কুলে যাচ্ছে, প্রি স্কুলে যখন যাচ্ছে, সেখান থেকে নিয়ে আপ টু 7-8 ইয়ার্স 10 ইয়ার্স, এই সময় যদি একটু যত্ন করতে পারতাম আমাদের শিশুদেরকে। যত্ন মানে হচ্ছে তার সার্বিক যত্ন। যত্ন মানে সে শুধু শারীরিক না, দুধটা শেষ করলো কিনা, ভাতটা শেষ করলো কিনা, সবগুলো টিফিন খেলো কিনা, শারীরিকভাবে সুস্থ আছে কিনা সেটা নয়, তার সার্বিক বিকাশগুলো ঘটছে কিনা, যে বিকাশগুলোর কথা আমি 5টা বিকাশের কথা আত্মিক, বলেছি, মানসিক, সামাজিক, সেটাই আবেগ, বিশেষ করে আবেগীয়, যে আবেগগুলোকে সে ঠিকমতো চিনতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা, মোকাবেলা করতে পারছে কিনা, এবং সে অন্যের প্রতি সহমর্মী কিনা। হ্যাঁ, সে হয় না, আমরা কম্প্যাশনেট মাইন্ডের মানুষ চাই আসলে, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে সেটাই। যে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেসটা কি, আমি কখন হ্যাপি হব, যখন আমি নিজেকে বুঝতে পারবো, নিজেকে হ্যাপি রাখতে পারবো, অন্যকেও হ্যাপি রাখতে পারবো। আনলেস আই এম হ্যাপি আই ক্যানট মেক এনিওয়ান হ্যাপি, তাই না? সো আমাকে কিন্তু প্রথমে নিজের ভেতরে হ্যাপিনেসটা তৈরি করতে হবে। সেই জন্য একটা হ্যাপি এনভায়রনমেন্ট, প্রথমেই তো পরিবারের পরিবেশ, যে পরিবারগুলোকে আসলে চর্চা, অনেক রকম রিথিঙ্ক করা দরকার, রিভিজিটেশন করা দরকার, যতদিন যা যা চর্চা হয়েছে সেটাকে ঠিক ছিল কিনা। আমাদের পারিবারিক চর্চাগুলো কি হবে, বাড়ির পরিবেশটা খুব উষ্ণ থাকবে নাকি খুব ঠান্ডা থাকবে, নাকি খুব রাগারাগি হইচই হচ্ছে, ঝগড়াঝাটি বিবাদ হচ্ছে, সেরকম হবে। সো উষ্ণ পরিবেশ হচ্ছে যে সবাই সবার জন্য ফিল করে, একজনের বিপদে অন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। সো পরিবারকে সুন্দর করতে হবে, এবং তারপর বিদ্যালয়, আমি পরিবারের চেয়ে এখন বিদ্যালয়কে বেশি গুরুত্ব দিচ্ছি, সেখানকার পরিবেশ সেরকম করতে হবে যাতে প্রত্যেকটি শিশু একদমই কুড়ি থেকে ফুল ফুটতে পারে সুন্দর করে, যেন পোকা খাওয়া পাপড়ি না হয়, সেরকম শিশু আমাদের তৈরি করার প্ল্যান করা দরকার। এবং আমি তো বলছি সব কথা, আমার কাছে মনে হয় কি আমাদের আসলে অনেক গবেষণা করা দরকার। যে জিনিসটা সবচেয়ে মিসিং আমাদের চর্চায়, সেটা হচ্ছে আমরা কিছু নিয়ে গবেষণা করছি, আমরা জানিও না আসলে কি অবস্থা। আসলে একটা ন্যাশনাল হ্যাপিনেস আছে এরকম একটা জাতি তৈরি করার জন্য আমাদের আসলে কোন কোন সেক্টরে হাত দিতে হবে সবচেয়ে প্রথমে। আমার মনে হচ্ছে আমরা কিছু ভুল জায়গায় কাজ করছি। তো সেখানে আসলে মানে আমাদের মতন মনোবিজ্ঞানীদের অনেকে হয়তো মনে করে যে ওরা তো পাগল নিয়ে কাজ করে, ওদের কোনো দরকার নেই, কিন্তু আমরা যে কতটা সুস্থতা নিয়ে কাজ করছি সেটা যদি মানুষকে একটু বোঝাতে পারতাম। তো কাজে আমি বলবো যে সুস্থতাটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, আমাদের পারিবারিক চর্চার উপরে গুরুত্ব দিতে হবে, আমাদের রিভিজিট করা উচিত, রিফ্লেক্ট করা উচিত যে আমরা কোন চর্চা করেছি আগে, এখন সেটাকে ভিন্নতা আনবো কি করে, যেখানে প্রত্যেকে কিছুটা হলেও খুশি থাকবে, অন্যকে ভালো রাখতে পারবে, অন্যকে সাহায্য করতে পারবে। আরেকটা হচ্ছে আমাদের যে ফোকাসগুলো কোথায় কোথায় দেব। লেখাপড়া তো অবশ্যই করতে হবে, একেবারেই এটার মানে এটার ইয়েটা গুরুত্বটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু একটি মানুষ সার্বিকভাবে গড়ে ওঠা, আমরা যেন পুরোপুরি একদম মানে জিপিএ ফোকাসড নেশন হয়ে পড়েছি, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে আসলে আমাদের। মানে আমাদের যেন আমরা মানে শুধুমাত্র রেজাল্ট না, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ইউনিকনেস আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভালো কিছু আছে, মানুষের মধ্যে মানুষ যেন ভালো কিছু খুঁজে পায়, ভালো জিনিসটাই যেন ফোকাসে আসে, মন্দটা যেন নিচে চলে যায়। অসংখ্য ধন্যবাদ ম্যাম। প্রতিবার যেটা বলি যে আপনার সাথে কথা বলতে বলতে আমার রিভিজিটেশন হয়, আমি আমার নিজের জগতে হারিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি যে কথাগুলো বলেছেন আমার কাছে মনে হয় যারা ভিউয়ার্স আছেন আপনারা যদি একটু ভাবেন, অ্যান্ড ম্যাম যেটা বললেন যে একটু রিথিঙ্ক যদি করি আমরা ফ্যামিলিতে, আমরা সবাই মিলে বসে হয়তো প্রত্যেকের ফ্যামিলিতে বসে একটু রিভিজিট করি যে আমরা কিভাবে আসলে ফ্যামিলিতে প্র্যাকটিস করেছি, আমাদের পারিবারিক চর্চাটা কেমন ছিল, যেটা ম্যাম বললেন যে উষ্ণ একটা ভালোবাসার আত্মিক সম্পর্ক গড়ে তোলা। সো ওই জায়গাটাতে প্রত্যেকের জায়গা থেকে আমরা মানে ও কি করেনি, কি করেনি, সেই ব্লেমগুলোতে না গিয়ে আমি কি করতে পারি সেই জায়গাগুলোতে রিফ্লেক্ট করে আমরা যদি চাই আমরা এই মুহূর্তেও কিন্তু চেঞ্জ আনতে পারি। এবং ভবিষ্যৎ আমরা আসলে যদি চাই যে আমাদের নেক্সট জেনারেশন কম্প্যাশনেট হোক, সহমর্মী হোক, নন জাজমেন্টাল হোক, এই গুণগুলো যেটা আসলে আমাদের সবার মানে ভালোর জন্য প্রয়োজন। আমরা আসলে কেউ চাই না আমার সন্তান কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে দায়ী হোক, বা আমার সন্তানের এমন কোনো আচরণ করুক আমার সন্তান যেটার কারণে আসলে
ও কষ্ট পাক যেটাতে আমি আসলে আলটিমেটলি কষ্ট পাবো। সো আমার কাছে মনে হয় এখন থেকে যদি আমরা এই ম্যাম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন সেগুলো একটু ভাবি এবং আমরা যদি চেঞ্জের জায়গাটাতে কাজ করি, আমার কাছে মনে হয় এখনও সময় আছে। সো অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার। তোমাকে অনেক আর যারা শুনছেন আমাদের সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে বলবো ম্যাম, বিকজ আপনি সময় বের করে এসেছেন এবং এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। সো ভিউয়ার্স, আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আবারও আসবো মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুস নিয়ে। মিনওয়াইল আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, মায়াতে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে গিয়েও আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিক থাকে যেটা নিয়ে আপনারা চাচ্ছেন মেহতাব ম্যামের কাছ থেকে কোনো অ্যাডভাইস বা সাজেশন, তার মূল্যবান বক্তব্য জানতে, আপনারা চাইলে আমাদেরকে সেখানেও জানাতে পারেন। আপনাদের ইস্যুগুলো ক্যাটাগরাইজ করে আমরা ম্যামকে কোনো একদিন অবশ্যই রিকোয়েস্ট করব ম্যাম এসে আমাদের সাথে আমাদের এই সেশনগুলোকে এনলাইটেন করবেন। সো অসংখ্য ধন্যবাদ।